হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 8, দ্যাট ইজ থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স, তার পার্ট 4 আজকে আমরা পড়বো। এর আগের ভিডিওতে আমরা পার্ট 3 অবধি পড়েছি, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো কি সেকশন 163A। সেকশন 163A অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988। এখানে কি বলা হচ্ছে দেখো। Section 163A contains special provision as to payment of compensation on structural formula basis. Basically, এই সেকশন 163 এও কিন্তু যদি নো ফল্ট বেসিস কোনো ভিকটিম ক্লেম করে, যেখানে আমরা আগের পার্টে পড়েছি যে নো ফল্ট মানেটা কি, যে যখন কারুর ফল্ট কারুর নেগলিজেন্স যেখানে প্রুফ করার দরকার পড়ছে না, সেটা হচ্ছে নো ফল্ট বেসিস। সেই নো ফল্ট বেসিসে যদি কোনো ভিকটিম ক্লেম করে তাহলে সে সেকশন 140 আন্ডারে ক্লেম করতে পারে আইদার, অর সে সেকশন 163 এর আন্ডারে ক্লেম করতে পারে। এবার সেকশন 163 এতে কি আছে, কিছু স্পেশাল প্রভিশনস আছে, যেটা একটা ফর্মুলা, একটা স্ট্রাকচারাল ফর্মুলা বেসিস সেই পেমেন্টটা হয়। In case of fatal accidents, a table of compensation is provided showing the amounts payable depending on the age of the victim and the multiplier applicable. তাহলে এখানে কি আছে, এখানে তার এজের ওপর ডিপেন্ড করে এবং তার আরো বিভিন্ন রকম সার্কামস্ট্যান্সের ওপর ডিপেন্ড করে একটা মাল্টিপ্লায়ার ফিক্সড করা হয় এবং সেখান থেকেই তার কম্পেনসেশন কত হতে পারে সেটা ডিটারমাইন করা হয়। ইন কেস অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, claims is reduced by 1/3 in consideration of the expenses which the victim would have incurred towards maintaining himself if he had been alive. মানে যদি ইনসিওর্ড, যদি ধরো ভিকটিম সে যদি বেঁচে থাকতো তাহলে তার নিজস্ব বেঁচে থাকার একটা খরচা থাকতো। তো যদি দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে সেখানে ভিকটিম মারা গেছে, তাহলে ক্লেমটাকে 1/3 রিডিউস করা হয়, কারণ ভিকটিমের নিজস্ব যে বেঁচে থাকার খরচা সেটা তখন আর লাগছে না, কারণ সে অলরেডি এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। নেক্সট আমরা দেখবো আন্ডার দ্য শিডিউল ফর ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কেসেস দ্য মিনিমাম কম্পেনসেশন ইজ কারেন্টলি ₹50,000. ওকে, নেক্সট দ্য জেনারেল ড্যামেজেস আর অলসো পেয়েবল আন্ডার সেকশন 163A। এবার আমরা দেখবো জেনারেল ড্যামেজেস মানে কি বলতে চাইছে। জেনারেল ড্যামেজেস অফ স্পেসিফাইড অ্যামাউন্ট পেয়েবল ইন কেস অফ ডেথ। যদি ডেথ হয় তাহলে কি কি জেনারেল ড্যামেজেস পেয়েবল হয়? ফিউনারাল এক্সপেন্স পেয়েবল হয়, লস অফ কনসর্টিয়াম ইফ বেনিফিশিয়ারি ইজ স্পাউস, মানে ধরো হাজবেন্ড মারা গেল, তো হাজবেন্ড মারা গেলে স্পাউসের ক্ষতি হবে, বা স্পাউস মারা গেলে বা হাজবেন্ড মারা গেলে ওয়াইফের ক্ষতি হবে, বা ওয়াইফ মারা গেলে হাজবেন্ডের ক্ষতি হবে, তাদের একটা রিলেশনশিপ সেটা ব্রেক হয়ে গেল, সেই লস একটা পেমেন্ট হয়। লস অফ এস্টেট, মেডিকেল এক্সপেন্সেস দ্যাট ইজ অ্যাকচুয়াল এক্সপেন্সেস ইনকার্ড বিফোর ডেথ, সাপোর্টেড বাই বিলস ভাউচার্স নট এক্সিডিং আ স্পেসিফিক অ্যামাউন্ট। হয়তো সঙ্গে সঙ্গে তার স্পট ডেথ হয়নি, তার হয়তো ডেথের আগে কিছু ট্রিটমেন্ট হয়েছিল, তো সেটার বিল অনুযায়ী সেটারও পেমেন্ট হবে জেনারেল ড্যামেজেসের আন্ডারে। এবার বলছি দেখো, জেনারেল ড্যামেজেস ফর স্পেসিফাইড অ্যামাউন্ট পেয়েবল ইন কেস অফ ইনজুরিজ অ্যান্ড ডিসেবিলিটিস ফর, মানে ধরো কারোর ডেথ হলো না অ্যাক্সিডেন্টে, কিন্তু তার ইনজুরি হলো বা তার কিছু ডিসএবিলিটি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিরকম ধরনের জেনারেল ড্যামেজ পেয়েবল হয়? পেন অ্যান্ড সাফারিংস ফর গ্রিভিয়াস অ্যান্ড নন গ্রিভিয়াস ইনজুরিজ, medical expenses supported by bills vouchers not exceeding as one time payment specified amount। তাহলে সেই ট্রিটমেন্টের জন্য যে খরচাটা সেটাও পেয়েবল, এবং ওই সময় তার যে পেন সাফারিং সেটার জন্য একটা পেমেন্ট হয়। নেক্সট আমরা দেখবো ডিসএবিলিটি ইন নন ফ্যাটাল অ্যাক্সিডেন্টস। তাহলে এক্ষেত্রে কি ধরনের জেনারেল ড্যামেজ পেয়েবল হয়? ধরো নন ফ্যাটাল মানে কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি কিন্তু তার ডিসএবিলিটি হয়ে গেছে, তখন সেক্ষেত্রে compensation for loss of income if any for actual period of disablement not exceeding 52 weeks, মানে not exceeding 52 weeks হয়তো সে কাজ করতে পারছে না, একটা অ্যাক্সিডেন্ট হলো যার জন্য তার ডিসেবলমেন্ট হয়ে গেল, ডিসেবিলিটি হলো যার জন্য তার লস অফ ইনকাম হচ্ছে, তাহলে সেই পিরিয়ডটা ম্যাক্সিমাম, লস অফ ইনকামের পিরিয়ডটা ম্যাক্সিমাম কত হতে পারে? 52 উইকস। ঠিক আছে,
প্লাস আইদার অফ দ্য ফলোইং, এটা পাবে, এটার সঙ্গে নিচের আরো দুটোর যে কোনো একটা পাবে। একটা হচ্ছে কি তার মধ্যে ইন কেস অফ পেমেন্ট টোটাল ডিসেবলমেন্ট, মানে যদি টোটাল ডিসেবলমেন্ট হয়ে যায়, দ্য অ্যামাউন্ট পেয়েবল শ্যাল বি অ্যারাইভড অ্যাট বাই multiplying the annual loss of income by the multiplier applicable to the age on the date of determining the compensation. Okay, মানে এগুলো সবই ফিক্সড করা আছে এবং এগুলো কোর্টের জাজমেন্ট অনুযায়ী হবে। মানে ধরো তার টোটাল ডিসেবলমেন্ট হয়ে গেছে কারোর, তখন দেখা হবে যে তার অ্যানুয়াল কত টাকা লস হলো, এটার কারণে যত টাকা সে ইনকাম করতো সেটা সে আর ইনকাম করতে পারবে না, কারণ তার টোটাল ডিসেবিলিটি হয়ে গেছে। তো সেটার সঙ্গে মাল্টিপ্লায়ার দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে একটা অ্যামাউন্ট সেটা কম্পেনসেশন হিসেবে তাকে দেওয়া হবে। অথবা ইন কেস অফ পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবলমেন্ট, হয়তো এমন একটা ডিসেবলমেন্ট হলো সেটা পার্শিয়াল ডিসেবলমেন্ট কিন্তু সেটা পার্মানেন্ট, ঠিক আছে, সাচ পার্সেন্টেজ অফ কম্পেনসেশন হুইচ উড হ্যাভ বিন পেয়েবল ইন কেস অফ পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট। তাহলে পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্টের থেকে ডিসেবলমেন্ট হলে, পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট হলে যে কম্পেনসেশনটা দেওয়া হতো তার থেকেই একটা পার্শিয়াল, তারই একটা পার্সেন্টেজ যদি পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবলমেন্ট হয় তখন সেক্ষেত্রে পেমেন্ট করা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকশন 163B। এখানে দেখো কি বলা হচ্ছে, when a person is entitled to claim compensation under section 140 and section 163A, he shall file the claim under either of the section and not under both. মানে সে ধরো নো ফল্ট বেসিসে ক্লেম করছে, তাহলে সে সেকশন 140 অথবা সেকশন 163 এর মধ্যে আইদার অফ দ্য ওয়ানের মধ্যে সে ক্লেম করতে পারবে, দুটোর থেকেই সে ক্লেম করতে পারবে না। নেক্সট আমরা দেখবো সেকশন 161, দ্যাট ইজ হিট অ্যান্ড রান মোটর অ্যাক্সিডেন্ট। মানে অনেক সময় কি হয়, রোডে কোনো একটা গাড়ি হয়তো মেরে দিয়ে বেরিয়ে গেল, তো এখন কে সেই গাড়িটা সেটা আর ভিকটিম চিনতে পারলো না, কারণ সেই স্পটে হয়তো তখন আর গাড়িটাকে ধরা গেল না বা সেখানে কেউ ছিল না, সে মেরে দিয়ে চলে গেছে। তো গাড়িটাকে যদি সে চিহ্নিত করতে না পারে তাহলে গাড়িটার কে ওনার সেটাও সে বুঝতে পারবে না, ওনার কে না বুঝতে পারলে কে ইনসিওরার সেটাও ভিকটিম বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে একটা সেকশন আনা হলো, সেটা হচ্ছে সেকশন 161। দেখো কি বলছে, if an accident causes due to the use of motor vehicle but the identification of the motor vehicle cannot be possible, then the victim has no recourse to any legal remedies. He cannot proceed against either the owner of the vehicle or the insurance company which had insured the vehicle. স্বাভাবিক ব্যাপার, সে তো ভেহিকেলটা তো আনআইডেন্টিফিকেশনই হয়নি, আনআইডেন্টিফাইড অবস্থায় থেকে গেছে, তার আগেই সে পালিয়ে গেছে। তখন ভিকটিম কি করবে, তখনও যাতে ভিকটিম কিছু একটা কম্পেনসেশন পায় সেই জন্যই এই সেকশনটাকে আনা হয়েছে। সেখানে বলা হচ্ছে, দেখো দিস সেকশন প্রপোজেস টু প্রোভাইড ফর পেমেন্ট অফ কম্পেনসেশন অ্যাজ ফলোজ। কি বলছে, ইন রেসপেক্ট অফ ডেথ অফ এনি পার্সন resulting from hit and run motor accident now a fixed sum of rupees 50,000. তাহলে হিট অ্যান্ড রানে যদি কারোর ডেথ হয় তাহলে ফিক্সড সাম অফ রুপিস 50,000 পেমেন্ট হবে। ইন রেসপেক্ট অফ গ্রিভিয়াস হার্ট টু এনি পার্সন রেজাল্টিং ফ্রম হিট অ্যান্ড রান মোটর অ্যাক্সিডেন্ট নাও আ ফিক্সড সাম অফ রুপিস 25,000। তাহলে কারোর যদি ডেথ হয় তাহলে 50,000 পাবে হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্টে, আর কারোর যদি গ্রিভিয়াস হার্ট হয় কোনো পার্সন তাহলে সেক্ষেত্রে সে 25,000 পাবে। এবার আমরা দেখবো গ্রিভিয়াস হার্ট। এই যে আমরা পড়ছি যে গ্রিভিয়াস হার্ট, নন গ্রিভিয়াস হার্ট, তাহলে গ্রিভিয়াস হার্ট কাকে বলে তার একটা ডেফিনেশন এমভি অ্যাক্টে বলা আছে। কি বলছে দেখো, এনি হার্ট হুইচ এন্ডেঞ্জার্স লাইফ or which causes the sufferer to be during the space of 20 days in severe bodily pain or unable to follow his ordinary pursuits. তাহলে এমন একটা ড্যামেজ যেটা লাইফের অ্যাসিউরিটিকে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, বা এমন একটা ড্যামেজ যেটার জন্য ভিকটিমকে অন্তত পক্ষে 20 দিন খুব সিভিয়ার একটা পেনের মধ্যে থাকছে এবং সে তার নর্মাল যে ডেলি যে লাইফের পারসুটস সেটা সে ফলো করতে পারছে না, ফলো করতে সে ক্যাপাবেল থাকছে না, সেটাকে বলা হচ্ছে গ্রিভিয়াস হার্ট। The following kinds of hearts are designated as grievous. কিরকম ধরনের হার্ট, যদি এমাস্কুলেশন হয়,
এমাস্কুলেশন মানে সে কোনো কিছু করতেই আর সক্ষম নেই, সে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর কি। নেক্সট হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আই, যদি চোখের দৃষ্টি চলে যায়। পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার আই, যদি কোনো একটা কানে সে আর শুনতে না পায়। প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, মানে তার কোনো একটা বডি পার্টসের মানে অকেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট ইম্পেয়ারিং of powers of any member or joint. Okay. Permanent disfiguration of head or face, fracture or dislocation of a bone or tooth. তাহলে এগুলোকে বলা হচ্ছে, এগুলো এরকম ধরনের যদি কোনো আঘাত, কোনো ড্যামেজ হয় কোনো থার্ড পার্টির, তাহলে সেগুলোকে ধরা হবে গ্রিভিয়াস হার্ট। ওকে, নেক্সট আমরা দেখবো কি সলাসিয়াম ফান্ড। তো এই সলাসিয়াম ফান্ডটা কেন তৈরি করা হলো? কারণ এই হিট অ্যান্ড রান কেস যেটা আমরা পড়লাম, সেখানে আমরা কি জানতে পারলাম যে ভেহিকেলের জন্য অ্যাক্সিডেন্টটা হলো, যে ভেহিকেলের জন্য থার্ড পার্টির ক্ষতি হলো, সেই ভেহিকেলটা আনআইডেন্টিফাইড থেকে গেছে। তাহলে থার্ড পার্টিকে কে ক্লেমটা পেমেন্ট করবে? কাউকে তো কেউ, ইন্স্যুরারকে চেনা যায়নি যেহেতু ভেহিকেল আনআইডেন্টিফাইড। সেই জন্য তৈরি হলো এই সলাসিয়াম ফান্ড কনসেপ্ট। সেখানে বলা হচ্ছে দেখো, দ্য কম্পেনসেশন অর সলাসিয়াম আন্ডার সেকশন 161 মানে হিট অ্যান্ড রান কেস ইজ পেয়েবল আউট অফ আ সলাসিয়াম ফান্ড, আ ফান্ড রেজড বাই, এই ফান্ডটা কারা রেজ করছে? সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস, তাদের শেয়ার থাকছে 30%, অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের শেয়ার থাকছে 70%, মানে সমস্ত জেনারেল ইন্স্যুরেন্স যে কোম্পানি তারাও এখানে একটা শেয়ার দিচ্ছে। এরা এই দুটো পার্টি শেয়ার দিয়ে একটা ফান্ড তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে সলাসিয়াম ফান্ড। যখন এরকম কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে যেখানে তোমার ভেহিকেলকে, মোটরিস্টকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তখন থার্ড পার্টিকে লসের জন্য পেমেন্ট করা হচ্ছে এই ফান্ড থেকে, এই সলাসিয়াম ফান্ড থেকে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। এর পরের পার্টে আমরা এই চ্যাপ্টার 8 আবার নেক্সট পোর্শনটা পড়বো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি এর পরের পার্ট আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।